প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ঠিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিকে আরও শানিত করার জন্যই আমাদের ইংরেজি প্রশ্ন ব্যাংক সলভের এক নিয়মিত আয়োজন। আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 2020-21 সেশনের এমসিকিউ অংশের ইংরেজি প্রশ্ন নিয়ে। আমরা বলেছি এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ শেষ হওয়ার সাথে সাথেই অন্যান্য বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী অর্থাৎ সকল লিডিং ইউনিভার্সিটিগুলোর প্রশ্ন আমরা সলভ করব রিটেন সহ। এবং টেক্সট বইয়ে আসছে তোমাদের জন্য অনবদ্য সব ক্লাস, যে ক্লাসগুলো সত্যি অ্যাডমিশনের জন্য এবং ইংরেজিকে ধারণের জন্য আজীবন তোমাকে কাজে দিবে। সো আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনা করি আজকের প্রশ্নের প্রধান আলোচ্য বিষয়গুলো নিয়ে। আমরা দেখতে পাচ্ছি শি বাক্যের সাবজেক্ট, লাইকস হচ্ছে ভার্ব, এই ধারণা সবারই আছে। এবং তোমরা যখন এইচএসসিতে করতা তখন প্রশ্ন কেমন থাকতো? শি লাইকস এমন থাকতো, ব্র্যাকেটের মধ্যে থেকে এরকম দিয়ে দিত, রাইট, তাই না? লং ইমেইলস, ইমেইলস, ক্লিয়ার? এটাই তো তোমার এইচএসসিতে, এটা তো নতুন কিছু আসে নাই। এইচএসসিতে তো এইটাই ছিল। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, দৃশ্যমানগতভাবে এটা অবজেক্ট। অবজেক্টে কে বসবে? নাউন, কিন্তু আছে তো ভার্ব। তাহলে কেমনে নাউন করবা? ভার্বের সাথে আইএনজি যোগ করে এবং টু প্লাস ভার্বের বেস ফর্ম করে। এই দুটো উপায়ে আমরা নিতে পারি। আমাদের উত্তর হয়ে গেছে, যেহেতু টু প্লাস ভার্বের বেস নাই, রাইটিং আছে, তাহলে উত্তর কিন্তু হয়ে গেছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু এটাই পূর্ণাঙ্গ ইংরেজি না। এই কথা বলাও অন্যায়ের মধ্যে পড়লে, আমি যেভাবে মিলাইলাম আসলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্টে নাউন বসবে, কিন্তু আমার ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে ভার্ব। আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউন হয় এবং টু প্লাস ভার্বের বেস ফ্রম ইনফিনিটিভ যোগ করে নাউন হয়। তাহলে এই দুটো বসতে পারতো। টু প্লাস ভার্বের বেস নাই, তাই আমি আইএনজি দিয়েছি, মিলে গেল, বাহাবা দিলাম না? ক্লিফস্টোফেলের 84 নাম্বার পেজে বলছে, ঠিক আছে, লাইকসের পরে জেরান্ড বসে ভার্বের আইএনজি। আবার 85 নাম্বার পেজে বলছে লাইকের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। পিয়ারসন এবং ব্যারনসও এই কথাই সায় দিয়েছে। এবার তো গুবলেট হয়ে গেল। অর্থাৎ এখানে যদি আরেকটি অপশন থাকতো টু রাইট, তাহলে কি করতাম? রেমন্ড মার্ফি বলতেছে লাইকের পরে জেরান্ড ভার্বের আইএনজি কোনো কাজ সাধারণভাবে করতে ভালো লাগা বোঝায়। ঠিক আছে, তোমার সিনেমা দেখতে তোমার ভালো লাগে, বুঝতে পেরেছ? ইউ লাইক ওয়াচিং মুভি। সে লাইকস রাইটিং লং ইমেল, যেটা আসছে তার মানে সে দীর্ঘ ইমেল লিখতে পছন্দ করে, এটা তার ভাল লাগে। আবার ব্যারন্স বলতেছে লাইক, অর ক্লিফসও বলতেছে লাইকের পর টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাও গ্রামাটিক্যাল কারেক্ট। তখন অর্থ কি হয়? আমরা যদি বলি শি লাইকস টু রাইট, তখন অভ্যাস, সে লিখতে পছন্দ করে, অভ্যাস তার লেখাটা, অভ্যাস। সো দেখতে হবে যে বাক্য কোন অর্থে বসেছে। আশা করি ডিটেলস বলতে পেরেছি। আসলে সরকারি ইংরেজি পড়া লাভ নেই। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা অপশনেই আসলে মডেল আছে। তার মধ্যে উড আর উড লাইক আমন্ত্রণ অর্থে বসে। এই বাক্যের অর্থ কি আমরা দেখি। নট হারি মানে তাড়াতাড়ি করার নিষেধ করেছে। উই হ্যাভ গট প্লেন্টি অফ টাইম, আমাদের হাতে প্রচুর সময় আছে, তাহলে তাড়াতাড়ি করার কি দরকার নেই। তাহলে নিড, নিডের ব্যবহারগুলো একটু দেখো। নিডের সাবজেক্ট যখন ব্যক্তিবাচক হয় তখন নিডের পরে টু প্লাস ভার্বের কি বেস ফর্ম। নিডের সাবজেক্ট যেমন দেখো, খেয়াল করো, হি নিডস টু গো দেয়ার, টু গো দেয়ার। নিডের সাবজেক্ট যখন বস্তুবাচক হয় তখন নিডের পরে জেরান্ড ভার্বের আইএনজি ফর্ম অথবা টু বি ভার্বের থার্ড ফর্ম। দেখো এর মধ্যে আমরা নিলাম দ্য গ্রাস, সাবজেক্ট দাঁড় করাইলাম অর্থাৎ বস্তু, নিডস। এবার নিডের পরে ভার্বের আইএনজি কাটিং অথবা টু বি কাট, টু বি এর পরে থার্ড ফর্ম কাট, কাট কাট, কাটের তিনটা ফর্মই এক। আবার বলতেছে নিডের সাবজেক্ট ব্যক্তি হোক অথবা বস্তু হোক, নিডের পরে যদি নেগেশন নট থাকে তখন ভার্বের বেস ফর্ম, যেটা এমন হয়েছে সাবজেক্ট ব্যক্তি আছে, এই নট না থাকলেই হতো টু হারি, দেন ভার্বের বেস। যদিও অর্থ দিয়েই সলভ হচ্ছিল, বাট নিডের পুরো ব্যবহারটাই আমরা বললাম। ঠিক আছে, নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স? আমরা দেখতে পাচ্ছি সবগুলো অপশনের মধ্যে কম্প্যারিটিভ আছে। এই টপিকসটার নাম খুব দারুণভাবে আমরা অ্যাডজেক্টিভের মধ্যে পড়ব। অ্যাডজেক্টিভের লেকচারে ডাবল কম্প্যারিটিভ। ডাবল কম্প্যারিটিভের স্ট্রাকচার কি? আর্টিকেল দি
comparative subject verb comma article the comparative subject verb মনোযোগ দাও এখানে এই জোনটা খুব ভালোভাবে দেখবা সেই বহুল প্রচলিত কনসেপ্ট লিখলাম the sooner the better the sooner the better আবার দেখো যদি আমরা বলি the greater the demand the greater the demand চাহিদা বাড়লে কি বাড়বে পণ্যের দাম বাড়বে the higher the price the higher the price আবার সেই বহুল আপ্তেয় বাক্য আমরা বললাম the more you read the more you learn এবার দেখো আমরা কি করেছি গভীর মনোযোগ আর্টিকেল দি সুনের কম্পারেটিভ সুনার সাবজেক্ট নেই ভার্ব নেই ঠিক এই অংশেও আর্টিকেল দি গুডের কম্পারেটিভ বেটার সাবজেক্ট নেই ভার্ব নেই আবার আর্টিকেল দি কম্পারেটিভ the demand subject verb নেই article the comparative the price subject verb নেই বুঝো বুঝো article the comparative subject verb article the comparative subject verb আমরা তিনটা উদাহরণ তিন রকম লিখেছি কারোর সাবজেক্ট ভার্ব নেই কারোর শুধু ভার্ব নেই কারোর পুরো কোরামই আছে কিন্তু তিনটা উদাহরণের মধ্যেই একটা কমন কনসেপ্ট আছে আর্টিকেল দি আর কম্পারেটিভ আর্টিকেল দি কম্পারেটিভ আর্টিকেল দি কম্পারেটিভ এই আর্টিকেল দি এবং কম্পারেটিভের পুনরাবৃত্তি হওয়াটাকেই বলা হয় ডাবল কম্পারেটিভ তাহলে স্ট্রাকচার দেখে ফেলো কি হচ্ছে আর্টিকেল দি কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব আর্টিকেল দি অর্থাৎ এখানে দি নেই তাই অপশনে বাদ আর্টিকেল দি কম্পারেটিভ হবেই না বাদ হয়ে যাচ্ছে না এসব কিছু আর্টিকেল দি কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব আর্টিকেল দি লিটিলের কম্পারেটিভ লেস সাবজেক্ট ভার্ব সি অপশন কারেক্ট ফর্ম দিস ইজ কল্ড ডাবল কম্পারেটিভ প্রশ্ন হয় এখান থেকে আমরা পরের প্রশ্নে চলে আসি আমরা দেখে আসি সুমন ইজ আউট নট হেয়ার এখানে নেই হি ইজ আউট বি আউট ইজ মানে বি আউট ভার্বের আইএনজি জেরান্ড ফর্ম বসবে হি ইজ আউট শপিং শি ইজ আউট মিটিং দে আর আউট প্লেইং জেরান্ড ফর্ম হি ইজ আউট ভিজিটিং হিজ আঙ্কল স্পষ্ট পরের প্রশ্নে চলে আসো আই উইশ ঠিক আছে উইশ মানেই সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম এমন হয় আই উইশ আই মেট ইউ আর্লিয়ার আই উইশ আই কুড আবার স্কুলে যেতে পারতাম আই উইশ আই ওয়ার এ প্লেয়ার হওয়া বোঝালেই বি থেকে হওয়া বোঝালে না হলে কিন্তু উইশ মানে কিন্তু ওয়ার বসানো চোখ বুঝে হওয়া যে বোঝালেই বি থেকে ওয়ারের উদ্ভব হবে আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন এখন যদি এই অপশন দিয়ে এরকম ঠিক আছে আই উইশ আই ড্যাশ আ কার এখন যদি তুমি বলো আই উইশ আই ওয়ার এ কার মানে কি আমি যদি কার হতাম এটা হইলো নাকি আমার যদি কার থাকতো আই হ্যাড আ কার সো উইশ মানেই যে ওয়ার বসাই দিবা চোখ কান বুঝা লাভ দিয়ে যে ছোটকাল থেকে ভেতরে ঢুকে গেছে একবার দাগাই ফেললে তো আর কোনো লাভ হবে না সো বাক্যের মিনিং দেখবা ওই বাক্যের অর্থ যদি বি বিকাম বোঝায় হওয়া বোঝায় তাহলেই ওয়ারের উদ্ভব হবে না হলে উইশ পাস্ট টেন্সকে নিবে সো অর্থ অনুযায়ী এটা ডিপেন্ড করবে এখানে হওয়া বোঝাচ্ছিল আমি যদি আবার শিশু হতে পারতাম এমন তাই আমরা ওয়ার বসিয়েছি সো ডিপেন্ড করবে আসলে অপশনস এবং কোয়েশ্চেনের উপরে অর্থের উপরে আমরা দেখতে পাচ্ছি হি ইজ ইন্টিমিডিয়েট বাই এর দ্বারা একে ভয় দেখানো হচ্ছে ফ্রাইটেন্ড হওয়া পরের প্রশ্ন ফ্যান্স এবং গ্যালারিসের মধ্যে সম্পর্ক কি ফ্যানরা গ্যালারিতে এমন উল্লাস করে টিমরা কি গোল পোস্টের থাকে না রেফারি ডিসিশন না এরকম থাকা বোঝাচ্ছে না অডিয়েন্সরা দর্শকরা সিটে বসে ফ্যানরা যেমন গ্যালারিতে উল্লাস করে ঠিক দর্শকরাও অডিয়েন্সরা সিটে বসে সি অপশন এই সম্পর্ক নিরূপণ করার নাম হচ্ছে অ্যানালজি
অ্যানালজি, এই সাদৃশ্যতা নিরূপণ করবে, ঠিক আছে? আমরা পরের প্রশ্নে চলে যাই। হোয়াট ইজ রংলি স্পেলড হয়েছে ডিসিভ, DECIV, রিসিভ, রিসিড, এই বানানটা ভুল আছে, রিসিপ্ট। অর্থাৎ তুমি ধরো কোথাও ভর্তি হলে RECEIPT, দিস ইজ কল্ড, আমরা বলি মানি রিসিপ্ট, তাই না? কোথাও অ্যাডমিশন নিলা, সেখান থেকে কিন্তু একটা রসিদ দিচ্ছে, এই রেসিপ্ট, ঠিক আছে? এই বানানটা ভুল আছে, এটাই উত্তর হবে তাহলে রশিদ, রশিদ এমনই হয়, টাকার রশিদকে বলা হয়। এবং দেখো বলছে দ্য গিফট ওয়াজ র্যাপড হয়েছে কি দিয়ে? ব্লু পেপার দিয়ে র্যাপড করেছে। ওকে, এই কনসেপ্ট দ্বারা অর্থে আমাদের মাথার মধ্যে ঢুকে হচ্ছে বাই বসবে, বাই বসবে। এটার খুব দারুণ একটা ব্যাখ্যা নাও, রেমন্ড মার্ফির ব্যাখ্যা। ধরো দ্য গিফট ওয়াজ, আমি এই লাইনটা লিখলাম, অর্থাৎ এইটা কে আসলে র্যাপ করেছে ওইটার উপর ডিপেন্ড করবে। দ্য গিফট ওয়াজ র্যাপড বাই সুমন। ক্লিয়ার? সুমন হচ্ছে র্যাপ করতে, মোড়াতে পারে, তার মানে সুমন ডোয়ার, সুমন এজেন্ট, সুমন অ্যাক্টিভ, ঠিক আছে? আবার এই বাক্যটাই এই ব্লু পেপার নিজে র্যাপ করতে পারে না, তার মানে ও ম্যাটেরিয়াল, ও রিসিভার, তাই তখন হয়ে যাবে ইন। স্পষ্ট কনসেপ্ট? এই বাক্যটাই যদি আরো বড় করি, দ্য গিফট, ঢাকা বিশ্ববিদ্যালয়তে এমন প্রশ্ন থাকতে পারবে, র্যাপড বাই সুমন, ঠিক আছে, ইন ব্লু পেপার। বুঝতে পেরেছো কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে এটা, এই সুমন র্যাপ করতে পারে, ব্লু পেপার নিজে র্যাপ করতে পারে না। তার মানে কি দিয়ে মোড়ানো হচ্ছে? সে যদি ডোয়ার হয় মানে অ্যাক্টিভ হয় তাহলে বাই, আর যদি ম্যাটেরিয়াল হয়, রিসিভার হয়, তাহলে ইন। স্পষ্ট বোঝাতে পারলাম কনসেপ্টটা? রেমন্ড মার্ফি, আমার কথা নয় সব। তাহলে এখানে ব্লু পেপার যেহেতু ইন হবে, হ্যাঁ। আই উইল টেক মাই ড্রাইভিং টেস্ট উইদিন আ উইক, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পূর্ণ হওয়া অর্থেই উইদিন বসে, অর্থাৎ উইথ আর ইন কম্পাউন্ড প্রিপোজিশন। উইদিন নাই তাহলে শেষেরটা বসানো যায়, যেখানে ইনটু বসে সেখানে আসলে টু বসতে পারে, ঠিক আছে? ইনটু অন টু যেখানে বসে সেখানে টু বসতে পারে, আপন যেখানে বসে সেই জায়গাতে অন বসতে পারে। আমার কথা না, রেমন্ড মার্ফির কথা। আমি কেন বিখ্যাত ব্যাকরণবিদদের ছাড়া কোনো কথাই বলি না, মন গড়া কোনো কথাবার্তা বলা যাবে না, এটা পাপ। সো এখানে উইদিন যেহেতু নাই, ইন। আই উইল কাম ব্যাক উইদিন অ্যান আওয়ার, আমি 1 ঘন্টার মধ্যেই ফিরবো। আই উইল কমপ্লিট মাই লেসন উইদিন অ্যান আওয়ার, আমি 1 ঘন্টার মধ্যেই আমার পড়া শেষ করে ফেলবো। হোস্টাইলিটি মানে শত্রুতা, তাহলে শত্রুতা এর সিনোনিম কি? অ্যান্টাগনিজম, অ্যান্টাগনিজম শত্রুতা, আনফ্রেন্ডলি। দ্য পেশেন্টস ব্লাড প্রেশার ওয়াজ, আচ্ছা সো নিয়ে আমরা পড়ি, এখানে আমাদের এই কনসেপ্ট কিন্তু জানা, অ্যাজ, সো অ্যাজ, টু, সো, দ্যাট, সাস, দ্যাট, এগুলো জোড়া জোড়া, তাই না? এই মধ্যবর্তী জায়গায় অ্যাডজেক্টিভ, সো এর সাথে টু এর কোনো সম্পর্ক নেই, বাদ মাস্ট টু, সি অপশন কারেক্ট। টু হাই। দেখছো কিভাবে সলভ করলাম? প্রশ্ন দেখা মাত্রই নখদর্পণে চলে আসবে, টু ইগনোর। এই ছিল আমাদের এমসিকিউ অংশের প্রশ্ন ছিল। আমরা আগের প্রশ্নটাতে এই পুরো কনসেপ্ট আমরা দেখে ফেললাম, কিভাবে আমরা প্রশ্ন সলভ করব, কোন কোন জোন থেকে প্রশ্ন এসেছে, সেই সমস্ত কনসেপ্টগুলো তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই নিয়ন্ত্রণের মধ্যে দিয়েই তোমার অ্যাডমিশনের প্রস্তুতির কিন্তু প্রাথমিক ধাপ সম্পন্ন হবে। এবং একই সাথে প্র্যাকটিস করো, মাথা ঠান্ডা রাখো, বিভিন্ন জায়গার মানুষের কথাবার্তায় প্রলুব্ধ হয় না। অ্যালিউরিং ব্যাপারটা ভালো জিনিস না, ঠিক আছে? নিজের উপর আস্থা রাখো, হ্যাঁ, তোমাকে কি করতে হবে, কি ভাবে করতে হবে, সো সেই বিষয়গুলো, এই প্ল্যানিংগুলো নিজে বের করো। সো সেই জায়গাতে আমি কিঞ্চিত সহায়ক হতে পারলে ভালো লাগবে, এটাই হচ্ছে ব্যাপার। সো বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টের আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আমরা অলরেডি একটা লেকচারের একাধিক টপিকস দিচ্ছে, মানে একটা টপিকস হয়েছে বাট লেকচার একাধিক হয়েছে। তো সব মিলিয়ে আসলে আমরা আগাচ্ছি স্মুথভাবে, খুবই অথেন্টিক ওয়েতে, খুবই সিস্টেমেটিক ওয়েতে। সো এই ব্যাপারগুলো যাতে অ্যাডমিশন টেস্টে দারুণভাবে হেল্প করে, সেই জায়গা থেকে তখনই আসলে গর্বিত এবং আনন্দিত, যাই বলি না কেন, ওই জায়গাটা তোমাদের সফলতার মধ্যেই আসলে প্রাপ্তি নিহিত। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।